কারণ সেই সকালে বাসা থেকে বের হয়েছি। বাসায় অধরা একা। বাসায় এসে দেখি অধরা খাটে শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। সে আমায় দেখতে পেয়ে ফোন রেখে দেয়। কি হয়েছে আকাশ? চোখ মুখের এই হাল কেন তোমার? মৌ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার এই অবস্থা দেখে নিজেকে সামলানো কষ্ট হচ্ছে। মেয়েটা আমায় এতটা ভালোবাসে, কিন্তু তার দাম আমি দিতে পারিনি। কিন্তু তুমি তো আমায় ভালোবাসো। হ্যাঁ, তা বাসি, কিন্তু মৌয়ের জন্যও খারাপ লাগছে। আকাশ, আমার মনে হয় কি তোমার বউয়ের সাথে থাকা উচিত। অধরা, বাজে কথা বলিও না। আমি তোমায় ভালোবাসি। এই জায়গা আর অন্য কাউকে দিতে পারবো না আমি। আকাশ, তোমার চোখে মুখে বউয়ের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। অধরা, এই কথা আর একবারও উচ্চারণ করবে না তুমি। ভালোটা আমি তোমায় বাসি। না হয় তোমার থেকে সময় চাইতাম না, তোমাকে ফেলে রেখেই মৌকে আপন করে নিতাম। তাহলে বউয়ের জন্য কষ্ট পাচ্ছ কেন? কারণ মেয়েটা আমায় পাগলের মতন ভালোবাসে। সে আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে মৃত্যুর চৌকাট অব্দি পৌঁছে গেছে। সো তার জন্য তো একটু ভালোবাসা কাজ করবেই, না হয়তো আমি সেলফিশ হয়ে যাব। ও আচ্ছা, বাদ দাও এখন সেসব কথা। আগে বলো, খাবার খেয়েছো তুমি? না, খাইনি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমায় খাইয়ে দিব। অধরা আর কিছু বলল না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে এসে খাবার বেড়ে অধরাকে খাইয়ে দিলাম। ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম। আকাশ, তুমি কি আবার হসপিটালে যাবে? হ্যাঁ। আকাশ, যদি সম্ভব হয় তুমি মেয়েটাকে আপন করে নাও। অধরা, 6 মাস সময় নিয়েছি তোমার কাছ থেকে। সো সেটা মাথায় রেখে কথা বলো। আগেই বলেছি 6 মাস আমার ইচ্ছে মতন তোমাকে ভালোবাসতে দিতে হবে, কিন্তু তারপরেও এসব কথা বলার মানে কি? না আসলে থাক, আর বলতে হবে না। আমার এখন হসপিটালে যাওয়া উচিত। তুমি ফোন দিয়ে তিশানের সাথে কথা বলো। তুমি এত টিশন টিশন করো কেন? এতই যদি টিশনের কাছে আমি শোভে দিতে চাও তাহলে সময় চাইলে কেন? অধরার কথার কোনো উত্তর দিলাম না। চাইলে উত্তর আমি দিতে পারতাম, কিন্তু দেইনি। কারণ কেন তিশানের কথা বারবার বলি সেটা সে পরে বুঝতে পারবে। সরি, যাওয়ার বলবো না। দেখা যাবে। আচ্ছা, এখন চলি। তারপর অধরার কপালে একটা চুমু এঁকে দিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। অধরা আমার কাণ্ড দেখে অনেকটা সময় বিস্ময়ভাবে সেখানে দাঁড়িয়েছিল। বাসা থেকে বের হয়ে সোজা হসপিটাল চলে এসেছি। হসপিটাল এসে মৌয়ের পাশে বসে আছি, আর মৌ বেডের মধ্যে শুয়ে আছে। মৌয়ের জন্য খুব টেনশন হচ্ছে। এখনো জ্ঞান ফিরে আসেনি তার। দেখতে দেখতে রাত হয়ে গেল। টেনশনের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ সকাল হলে 24 ঘন্টা হয়ে যাবে। সেই দুপুরে কখন এসেছি হসপিটালে, এখনো পর্যন্ত মৌয়ের পাশে বসা। রাত বাজে 10টা। বাসায় যাওয়া উচিত, কিন্তু মৌকে এই অবস্থায় রেখে কি করে বাসায় যাব আমি? হঠাৎ এই দেখি মৌ নড়াচড়া করে ওঠে। এটা দেখে সাথে সাথে ডক্টরকে ডেকে আনলাম। যাক, আল্লাহ বাঁচিয়েছে, রোগী জ্ঞান ফিরেছে, এখন আর কোনো টেনশনের কারণ নেই। ডক্টরের কথা শুনে চিন্তাটা মুক্ত হলো। এতটা সময় যেন কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছিল। ডক্টর, আর কোনো টেনশন নেই তো? না, আর কোনো টেনশন নেই, তবে রোগীকে কোনো প্রকার টেনশন আপনারা দিতে পারবেন না। তার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা ডক্টর। মৌ মিটমিট করে চোখ খুলল। আকাশ, তুই এখানে কেন? চুপ একদম। তুই কতটা টেনশনে রেখেছিস আমায়, তোর কোনো ধারণা আছে? মরে গেলে একদম টেনশন ফুরিয়ে যেত। কেন বেঁচে গেলাম আমি? মৌ, আর একবার যদি তোর মুখ থেকে খারাপ কোনো কথা শুনি তাহলে কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। আমার কথা শুনে মৌ চুপ হয়ে যায়। এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। আর তুই এখন বাসায় চলে যা। অধরা বাসায় একা, সে তোর জন্য বাসায় অপেক্ষা করছে। হ্যাঁ, যাব, কিন্তু তার আগে একটা কথা শোন। অধরার সাথে হয়তো সংসার আমি আর 6 মাস করব। সে তারপর তিশানের কাছে চলে যাবে। তারপর তোকে নিয়ে ভাববো আমি। এই কয়টা দিন নিজেকে একটু সামনে রাখিস। তবে হয়তো অধরার মতন তোকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোকে নিয়ে ভাববো আমি। আচ্ছা যা, এবার বাড়ি যা। তাড়িয়ে দিচ্ছিস মনে হয়? তাড়িয়ে দিচ্ছি না, কিন্তু তোর এখন যেটা করণীয় সেটা করতে বলছি। পাশে বউ রেখে অন্য মেয়ের জন্য রাতের বেলায় হসপিটালে পড়ে থাকা, সেটা নিশ্চয়ই ভালো কাজ না? বাহ, অনেক বড় বড় কথা বলছিস দেখি। আচ্ছা যা, চলে যাচ্ছি, কিন্তু তার আগে তুই চোখ বন্ধ কর। কেন? কাজ আছে। হ্যাঁ, করলাম। মৌ চোখ বন্ধ করতেই আমি তার 2 গালে 2টো চুমু এঁকে দিলাম। শোন, আল্লাহর হুকুম থাকলে তুই আমারই হবি। এবার আমি চললাম।
নিজের খেয়াল রাখিস। তারপর হসপিটাল থেকে চলে এলাম। মৌয়ের আম্মু আমাদের ব্যাপারে সবকিছু জানেন, তবে চুমু খাওয়ার সময় তিনি কেবিনে ছিলেন না, তাই চুমু খেয়েছি। হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। চোখের সামনে খালি মৌয়ের চেহারাটাই বারবার ভেসে উঠছিল। মেয়েটাকে যখন চুমু খেয়েছি তখন সে আমার দিকে অসহায়ের মতন তাকিয়েছিল। হয়তো কিছু একটা বলার ছিল তার, কিন্তু সে বলার মতন সাহস বা শক্তি জোগাতে পারিনি, তাই সে বলতে পারিনি। তবে সে কি বলতে চেয়েছিল তার কিছুটা আন্দাজ আমি করতে পেরেছি। যে আকাশ, তুই আমায় স্পর্শ করার জন্য কোনো অনুমতির দরকার নেই। যখন ইচ্ছে হয় তখনই তুই আমায় স্পর্শ করতে পারিস। এই শরীরটা তোর, মনটাও তোর নামে সঁপে দিয়েছি। কোনো ভনিতা ছাড়াই আমায় তুই নিজের কাছে নিতে পারিস। তোর লজ্জার পরিসীমা কমানোর জন্য আমার চোখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আমার সবটাই তো তোর, তোর জন্যই শরীরটাকে গুছিয়ে রেখেছি আমি। শুধু তুই আমায় নিজের করে নে, ভালোবাসায় রাঙিয়ে দে আমায়। হয়তো সে এমন কিছুই বলতে চেয়েছিল, কিন্তু সে বলার মতন সাহস জোগাতে পারিনি, কারণ সে ভালো করেই জানে যে আমি অন্য এক ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছি। তাকে আমি চিরজীবনেও ভালোবাসা উপলব্ধি করাতে পারবো না। সো ভালোই হয়েছে 6 মাসের সিদ্ধান্ত নিয়ে এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় এসে পড়েছি। বাসায় এসে কলিং বেল বাজাতেই অধরা দরজা খুলে দিল। মনে হচ্ছিল যেন সে এতটা সময় আমার জন্যই অপেক্ষা করছিল। আসছো তুমি? হ্যাঁ। মৌয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। যাক, শুক্রিয়া। আচ্ছা যাও, ফ্রেশ হতে যাও, আমি খাবার আনছি। তুমি ফ্রেশ হয়ে এলে দুজন মিলে একসাথে খাবো। অধরার মুখে এইরূপ কথা শুনে মনের ভিতরে কেমন যেন নাড়া দিয়ে উঠল। যেই মেয়ে কথাই বলতো না ঠিক করে, সে আজ কতটা আপন করে কথা বলছে। মনে হচ্ছে যেন সে আমার বাধ্য বউ। আচ্ছা, একটা আবদার করবো তোমার কাছে। হ্যাঁ বলো। তোমায় কি একটু জড়িয়ে ধরতে পারি? ধরো, সমস্যা নেই, কিন্তু মাথায় মনে রেখো আমি তিশানের আমানত। আমি তোমার কাছে আমানত হয়ে রয়েছি। সো সেই রূপটা মাথায় রেখে যা করার করো। আচ্ছা থাক, তাহলে বাদ দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। সে আর কোনো কথা বলল না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে টেবিলে খাবার লাগিয়েছে। হোটেল থেকে আজ ভালো খাবার দিয়েছে। বাসায় তো কেউ রান্না করার মতন নেই, তাই হোটেল থেকেই রোজ খাবার অর্ডার করি। খাবার বেড়েছি, নাও এবার খেয়ে নাও। আমি খাবো, কিন্তু তার আগে তো তোমায় খাইয়ে দিতে হবে আমার। না, আমি নিজের হাতে খেতে পারবো। সেটার কোনো প্রয়োজন নেই। 6 মাস আমি তোমায় নিজ হাতে খাইয়ে দিব। অধরা আর কোনো কথা বলল না। আমি তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। এভাবেই সময় কাটতে চলল। আজ 4 মাস পূর্ণ হতে চলল। অধরাকে ভালোবাসতে কোনো কমতি রাখিনি আমি এই 4 মাসে। সামনের 2 মাসও রাখবো না। নিজের সবটা দিয়ে ভালোবাসবো। মেয়েটা আগের মতোই আছে, একটু পরিবর্তন হয়নি। উপরওয়ালা হয়তো আমার কপালে অধরাকে লিখে রাখিনি। যাক, দেখি বাকি 2 মাসে কি হয়। অন্যদিকে মৌয়ের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় আমার। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এখন। মৌয়ের সাথে যখনই দেখা হয় তখনই সে আমার অনেক কেয়ার করে, নিজের হাতে খাইয়ে দেয়, বাসা থেকে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। কিন্তু আমার মনের মধ্যে মৌকে নিয়ে কোনো ফিলিংসই কাজ করে না, যেমনটা আমাকে নিয়ে অধরা করে না। তবুও তার সাথে দেখা সাক্ষাৎ করি। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হতে চলল। আজ বাদে কাল 6 মাস পূর্ণ হবে। রাতের বেলায় শুয়ে আছি অধরাকে সাথে নিয়ে। তখনই অধরা বলে উঠল, আকাশ, আমি কাল সকালেই তিশানের কাছে চলে যাব। আমাদের 6 মাসের শর্ত আমি তাকে বলেছি। সে শুরুতে মানা করলেও আমি তাকে রাজি করিয়েছি, কিন্তু এই কয়দিন সে আমাকে কাছে পাওয়ার জন্য অনেক পাগলামো করেছে। কিন্তু আমি তার কাছে যাইনি, কারণ আমি তোমায় কথা দিয়েছি। সো কাল 6 মাস পূর্ণ হবে। আমি সকালে উঠেই তার কাছে চলে যাব। অধরার কথা শুনে চোখ জোড়া ভিজে গেল। আচ্ছা, আমি তোমায় ওর কাছে দিয়ে আসবো। না, তার কোনো দরকার নেই, আমি নিজেই ওর কাছে চলে যাব। আর একটা কথা, বলেছিলাম না তোর ভালোবাসা মিথ্যা, তাই 6 মাস আমায় তোর কাছে রেখেও মন গলাতে পারলি না। সো আর কোনোদিনও পারবি না। শুরুতে তোর কথা শুনে মনে হয়েছিল তোকে একটা সুযোগ দেই, তাই 6 মাস সময় নিয়েছি তোর কথায়। কিন্তু এখন মনে হচ্ছে সেটার দরকার ছিল না। ঠকবাজরা সবসময় ঠকা খেয়েই যায়। সো তুইও খেলি, মধ্যে আমার 6 মাসটা নষ্ট করলি। এতদিন যদি আমি তিশানের কাছে থাকতাম তাহলে সে আমায় ভালোবাসায় রাঙিয়ে দিত, সে আমায় ভালোবেসে 1000 বার কাছে টেনে নিত। কিন্তু তোর জন্য তা হয়নি। সকাল শুরুতে গিয়েই সবকিছু উন্মুক্ত করে দেব তার জন্য। অধরার কথা শুনে
কলিজাটা ছ্যাত করে উঠল। অধরা প্লিজ আর কিছু বলিস না রে। বলবো না কেন? তুই আমার 6 মাসটা কেন নষ্ট করলি? নে তোর পায়ে ধরে মাপ চাইছি। অধরার পা দুটো জড়িয়ে ধরে ফেললাম। আর কোনোদিন এই মুখ তোকে আর দেখাবো না। আর কোনোদিন এই বেহায়া চেহারাটা নিয়ে তোর সামনে দাঁড়িয়ে ভালোবাসার জন্য মিনতি করব না। চিরতরে হারিয়ে যাব তোর জীবন থেকে। প্লিজ তুই আমায় মাফ করে দে। তুই আস্তে একটা কুলঙ্গার। তোর জন্য আমার 6টা মাস নষ্ট হয়েছে। তোর কোনো মাফ নেই। অধরার পা ধরে এবার ফুপিয়ে কেঁদে দিলাম। কলিজা রে, আমায় মাফ করে দে। তোর পা দুটো ধরে ভিক্ষা চাইছি। আমি আর কোনো দিন তোর চোখের সামনে আসবো না। প্লিজ আমায় মাফ করে দে। পা ছাড় তুই। মাফ না করলে আমি তোর পা ছাড়বো না। পা ছাড়বি নাকি জুতো দিয়ে মারবো তোর মুখে? সেটাই কর কলিজা। তাও প্লিজ তুই আমায় মাফ করে দে। অধরা সত্যি সত্যি ফ্লোর থেকে জুতো উঠিয়ে নিয়ে আকাশের গালের মধ্যে মেরে দেয়। এবার তোর শান্তি হয়েছে অধরা? প্লিজ তাও তুই আমায় মাফ করে দে। ছোট লোক, তোর কোনোদিনও শিক্ষা হবে না, যত যাই করি না কেন। যা, তোকে মাফ করে দিলাম। এখন আল্লাহর ওয়াস্তে পাটা ছেড়ে দে। অধরার পা ছেড়ে দিলাম। প্লিজ আর কোনোদিন এই বেহায়ের চেহারাটা নিয়ে আমার সামনে আসিস না। তোকে দেখতেও আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না। কোনোদিনও না। মরে যাব, তাও তোর চোখের সামনে আসবো না। রুম থেকে বের হয়ে গেলাম। জুতোর বাড়িটাই আমার প্রাপ্য ছিল। ভেবেছিলাম 6 মাস ভালোবেসে সারা জীবন তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। কিন্তু সে তো এমন একটা উপহার দিল আমায়, সেটা কাল কিয়ামত পর্যন্ত হয়তো আমি ভুলবো না। বারান্দায় এসে বসে বসে চোখের জল ফেলাচ্ছি। সমস্ত কিছু কেমন যেন থমকে রয়েছে। আকাশের চাঁদটাও মেঘের আড়ালে চলে গিয়েছে। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু কি জন্য কাঁদবো? কার জন্য কাঁদবো? কেউ তো আমার কান্না দেখবে না। তখনই চাঁদ মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। হ্যাঁ চাঁদ মামা, তুমি সাক্ষী থেকো। প্রিয় মানুষটা জুতোর বাড়ি দিয়ে আমার ভালোবাসাকে নিজে প্রমাণ করেছে। আমি তার কাছে নিজের ভালোবাসার সত্যতা প্রমাণ করতে পারিনি। আজ তোমার কাছে বিচার দিয়ে গেলাম। হয়তো কোনো একদিন সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। সেদিন হয়তো আমি তার থেকে 1000 মাইল দূরে চলে যাব। সেদিন হয়তো সে আমার ভালোবাসা বুঝতে পেরে আমার জন্য পাগলের মতো কান্না করবে। হ্যাঁ চাঁদ মামা, তুমি সেদিন আমার পক্ষ হয়ে কয়েকখানা কথা তাকে শুনিয়ে দিও। তাকে বলো যে এই মানুষটাকে তুই ভালোবাসার প্রতিদান হিসেবে জুতোর বাড়ি দিয়েছিলি, সেই মানুষটাও একদিন আধার রাতে আমায় সাক্ষী রেখে কেঁদেছিল। আমি নির্ভীক প্রাণী হওয়ায় তার চোখের পানিগুলো মুছে দিতে পারিনি। সেদিন সে এতটাই কেঁদেছিল তোর জন্য যে আমি মেঘের আড়ালে চুপটি মেরে বসে থাকতে পারিনি। সেদিন পৃথিবীতে জ্যোৎস্না বিলানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার, কিন্তু সে সেদিন মেঘের আড়াল থেকে বের হতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, সেই রাতে আকাশে চমকিত আরো 306টা তারা ছিল। আমার মতন করে তাদেরও সে কাঁদিয়েছে। তার বুক ফাটা কান্না সেদিন আসমানবাসীরাও সহ্য করতে পারেনি। আজ তোর পালা, চেঁচিয়ে কাঁদ নির্বোধ আহম্মক। আমি পুরো আসমানবাসীর কাছে এলান করে দিচ্ছি, এই আসমানবাসী তোরা সবাই তাকিয়ে দেখ। এটাই সেই পাষাণ যার জন্য কোনো এক অসহায় পাগল কেঁদে পুরো আসমানবাসীকে কাঁদিয়েছিল। আজ যেই পাষাণের দিন, সে আজ কাঁদবে। আর তোরা সবাই সেই অসহায় পাগলটার কথা মনে করে তাচ্ছিল্য করবি এই পাষাণকে। চাঁদ মামা, আজ তোমায় মনের কষ্টগুলো শুনিয়ে গেলাম, তোমায় সাক্ষী রেখে গেলাম। আমার পরিবর্তে তুমি সেদিনের অপেক্ষা করো। এখন আমি চললাম চাঁদ মামা। তুমিও নিজের মেঘের আড়ালে ঢেকে ফেলো। না হয় অন্য কোনো অসহায় পাগল এসে তোমায় আমার মতন করে মনের কষ্ট শুনিয়ে যাবে। কিন্তু আমি সেটা চাই না। তুমি গা ঢাকা দিয়ে ফেলো। আমি চাই আজকের দিনটা শুধু তুমি আমাকেই দাও। হঠাৎ চাঁদ মামা উদাও হয়ে গেল। আবারও কান্নায় ভেঙে পড়লাম। আজ রাত পেরোলে অধরা আমায় ছেড়ে চলে যাবে। বুকের ভিতরে চাপা কান্নাটা যেন কোনোভাবেই থামাতে পারছিলাম না। শেষ রাত অবধি কেঁদেছি বারান্দায় বসে। কাঁদতে কাঁদতে বারান্দাতেই ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় অধরার ডাকে আমার ঘুম ভাঙে। আয় ছোট লোক, শোন, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই। শোন, তোর অসৎ আচরণের বিচার আল্লাহ করেছে। আমার জীবনটা ধ্বংস করতে গিয়ে নিজেরটাই ধ্বংস করে দিলি। আমায় তো জোর খাটিয়ে নিজের কাছে রাখতে পারলি না, বরং নিজের মুসিবত টেনে আনলি আরো। আসলে তুই একটা জানোয়ার। আমি চললাম তিশানের কাছে। আর আমার আশেপাশেও যেন তোকে আর কোনো দিন না দেখি। সরি, ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, ভালো থাক, চললাম। অধরা আমায় ছেড়ে চলে গেল। অধরার চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। হয়তো আমার সাথে অধরার এটাই শেষ দেখা। এরপর হয়তো হিসাব নিকাশের দিন ছাড়া অধরার সাথে আমার আর দেখা হবে না।
অধরা পাষাণের মতন করে ফেলে রেখে চলে গেল আমায়। একা একা অনেকটা সময় চেঁচিয়ে কেঁদেছি বাসায়। কাঁদতে কাঁদতে ফ্লোরের উপরে লুটিয়ে পড়েছি। কই খাওয়া, কই কি? সারাদিন এভাবে পাগলের মতন পড়েছিলাম বাসার মধ্যে। রাত বাজে 10টা। মাতালের মতন ঢুলে ঢুলে ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মৌ অনেক কয়েকটা ফোন করেছে। ফোন হাতে নিতেই মৌ আবার ফোন করলো। বিরক্ত লাগছে খুব, তাই ফোনটা কেটে দিলাম। তখন মৌ মেসেজ করলো, আকাশ প্লিজ ফোনটা রিসিভ করো, খুব করে কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে। তাও ফোন রিসিভ করলাম না, কারণ কারোর সাথে কথা বলার মুড নেই এখন। সবকিছু যেন বিরক্ত লাগছে। মনে মনে আবারও কঠোর এক সিদ্ধান্ত নিয়ে নিলাম, না অধরা, না মৌ, আজকের পর এই মনে আর কারোর এই জায়গা নেই। আজকের পর সবাইকে সরিয়ে দিব মন থেকে। কারোর উপরেই আর ভরসা করব না, কাউকেই আর এই মন দিয়ে ভালোবাসবো না। খোদার হুকুমে যার সাথে লেখা আছে তাকে নিয়েই আগাম জীবন পার করে দিব। তবে এই শহর আমি ছেড়ে দিব। এই শহর ছেড়ে দিয়ে দুনিয়ার এক প্রান্তে চলে যাব আমি। সেখানে গিয়ে নিজের মতন করে থাকতে শুরু করব। অধরার জন্য বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। মৌয়ের জন্য অনেক খারাপ লাগছে। তবে মৌকে আরেকটা পরীক্ষা দিতে হবে আমার জন্য। সে তো আজ 5 বছর ধরে আমায় ভালোবেসে আসছে, কিন্তু সে যদি ভালোবাসার টানে আমায় খুঁজে বের করতে পারে তাহলে তাকেই বিয়ে করে নিব। সে রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেললাম। কাল সকালে এই শহর আমি ছেড়ে দিব। তবে যাওয়ার আগে বিশেষ একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপর শহর ছাড়বো। সেই রাতটাতেও অজর হারে কাঁদেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ কাজটা শেষ করে ফেললাম। পরে শহর ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গেলাম। এই শহরের কোনো মানুষ এই আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা তো সেই খুশি, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। কিন্তু অবাক করা বিষয়, তিশান তার গায়ে এখনো হাত দেয়নি। তবে সে এমনটা চায়নি। সে চেয়েছে তিশান তাকে ভালোবাসায় রাঙিয়ে দিবে। তিশান, তুমি আমায় কাছে টানছো না যে? অধরা, সবকিছুর একটা সময় থাকে। তুমি সবে গতকালই এসেছো, ধীরে ধীরে সবই হবে। আগে কয়েকটা দিক যাক। আর তাছাড়া তোমার পেটে আমাদের বাচ্চা, এখন তোমার সেফলি থাকতে হবে। অতিরিক্ত প্রেশার নেওয়া চলবে না। ইস, আমার কলেজাটা আমায় নিয়ে কত চিন্তা করে। চিন্তা তো করতেই হবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বাবুনি, তাকে নিয়ে না ভাবলে কে কাকে নিয়ে ভাববো? তিশানের কথা শুনে অধরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। আকাশ জানোয়ারটা থেকে মুক্তি পেয়ে কি যে খুশি লাগছে। উফ। এখন সেসব কথা বাদ দাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, ফ্রেশ হতে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো বাবু, আমরা কবে বিয়ে করছি? কিছুদিন পর। এখন আপাতত এভাবেই থাকবো, কিছুদিন পর আমরা বিয়ে করে নিব। কেন, আজ করলে কি হবে? না বাবুন, এখন বিয়ে করা সম্ভব না, কারণ ব্যবসা নিয়ে ঝামেলা চলছে। এখন বিয়ে টিয়েতে জড়ালে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন পরেই বিয়ে করব। আজ গ্রামে এসেছি, একদিন হলো। গ্রামে তেমন কেউ নেই আমার, মামারা আছে শুধু গ্রামে। মা বাবা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। গ্রামে এসে মা বাবার কবর জিয়ারত করলাম। খুব করে কেঁদেছি কবরের সামনে বসে। মা জানো, তোমরা ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থপর। তারা তাদের রূপ দেখিয়ে দিয়েছে আমাকে। তোমরাই শুধু সত্যিকারত্বে ভালোবেসেছিলে আমায়। মা বাবা, তোমাদের খুব মিস করছি। মনামায়ের কবরের সামনে ভিতরের আর্তনাদগুলো প্রকাশ করছিলাম। তখনই পিছন থেকে কেউ একজন এসে কাঁধে হাত রাখে। আকাশ, কাঁদিস না, দেখবি স্বার্থপররা একদিন তাদের প্রাপ্য শাস্তি পাবে। পিছনে ফিরে দেখি মামা। সাথে সাথে মামাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। আজ গ্রামের বাড়ি এসেছি, 1 মাস হয়েছে। শহরের সাথে আজ 1 মাস আমার সমস্ত যোগাযোগ অফ। নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি আমি। হঠাৎ মামা একদিন সকালবেলায়, আকাশ, তুই কি আর শহরে যাবি না? না মামা, আমি একেবারে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, এখান থেকে কিছু একটা কর। মামা, একটা চাকরি দেখো আমার জন্য। চাকরি দেখার প্রয়োজন নেই, আমি ফোন করলেই তোর চাকরি হয়ে যাবে। তুই একটা কাজ কর, কাল সকালে তোর সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের হাই স্কুলটাতে যাবি। আমি ফোন করে তোর কথা বলে দিব নে। আচ্ছা মামা। পরের দিন সকালবেলায় মামার কথা মতন কাগজপত্র নিয়ে হাই স্কুলে চলে গেলাম। প্রিন্সিপালকে কাগজ জমা দিতেই তিনি বললেন সব ওকে, কাল থেকে জয়েন করতে। আমিও পরের দিন থেকে স্কুলে জয়েন হয়ে গেলাম। দেখতে দেখতে 2 মাস হতে চলল। আজ স্কুলে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি 1 মাস হলো। একদিন সকালবেলায় রেডি হয়ে স্কুলে চলে গেলাম। ছাত্রদের ক্লাস করাচ্ছি। এমন সময় হুট করে একটা মেয়ে দৌড়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়লো। আমি মেয়েটার দিকে তাকিয়ে তো পুরো থ। মেয়েটার কেউ না, মেয়েটা হচ্ছে মৌ। সে শহর থেকে এখানে চলে এসেছে। এই তুমি এখানে?
আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? মৌ কোনো কথা না বলে আমার ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কুত্তা, তুই আমায় একা ছেড়ে দিয়ে চলে আসলি কেন? চুপ করে আছি, কি বললো ভেবে পাচ্ছি না। এদিকে ক্লাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। মৌ, প্লিজ ছাড়ো, ক্লাসের সবাই দেখছে। দেখুক সবাই, দেখতে দে সবাইকে যে তুই কত বড় চিটার। তুই আমার রেখে চোরের মতন পালিয়ে চলে আসলি কেন? মৌ, পরিস্থিতি খারাপ ছিল তাই চলে এসেছি। আর আমি তোমার ভালোবাসা যাচাই করার জন্য তোমায় খবর দেইনি। আমি দেখতে চেয়েছি তুমি আমায় খুঁজে পাও কিনা, কিন্তু পেয়ে গেলে। কুত্তা, তোর ভালোবাসা প্রমাণের গুষ্টি মারি। তোকে আজ আমি শেষ করে ফেলবো। মৌ ক্লাসের সকলের সামনেই আমার চুল ধরে সজোরে টানতে আরম্ভ করে। মৌ, প্লিজ ছেড়ে দাও, আমার খুব লাগছে। না, ছাড়বো না। তুই আমায় কষ্ট দিলি কেন? তোর শাস্তি এটা। ব্যথায় পুরো রুহু বের হয়ে যাচ্ছে। এত জোরে চুল টেনে ধরেছে যে পুরো চোখ দিয়ে পানি এসে পড়েছে। তখনই মৌ আমায় ছেড়ে দিল। সে আমায় ছেড়ে দিয়ে বুকের মধ্যে ঠুস ঠুস করে কয়েকটা চুমু এঁকে দিল। মৌয়ের কাণ্ড দেখে আমি তো পুরো লজ্জায় শেষ। ক্লাসের সবাই মিটমিট করে হাসছে। একজন তো পুরো দাঁড়িয়েই বলেই দিয়েছে যে, স্যার, আপনাদেরকে একদম পারফেক্ট লাগছে, খুব মানিয়েছে দুজনকে। এবার মৌ লজ্জা পেয়ে গেল। মৌকে নিয়ে তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে আসলাম, কারণ আর কিছু সময় স্কুলে থাকলে ইজ্জত পুরা শেষ। মৌ যা পাগলামো করেছে সকলের সামনে, সেদিন আর ক্লাস করলাম না। মৌকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সকলের সাথে মৌয়ের পরিচয় করিয়ে দিয়েছি। সবাই তো মৌকে পেয়ে সেই খুশি, কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করছে না। কারণ এখন আমার সবটা জুড়ে অধরার বসবাস। তাকে এখনো মন থেকে বের করতে পারিনি। অন্যদিকে তিশান এখনো অধরাকে বিয়ে করেনি। তিশান, তুমি বলেছিলে কয়েকদিন পর বিয়ে করবে, আজ 2 মাস হয়ে গেল, কিন্তু তুমি আমায় বিয়ে করছো না। এদিকে আমার পেটের বাচ্চা 3 দিন বড় হতে চলেছে। করবো বেবি, আর কয়েকটা দিন অপেক্ষা করো। না, আমি পারবো না অপেক্ষা করতে। প্লিজ আজ বিয়ে করে ফেলি না, চলো আমরা। এই কুত্তার বাচ্চা, তোকে কি বলেছি না আর কয়েকটা দিন অপেক্ষা করতে? তারপরও তুই পেয়ে পেয়ে লাগাইছিস কানের সামনে। বলে ধ্রাম করে লাথি মেরে দেয় অধরার পেটের মধ্যে। অধরা তিশানের লাথি খেয়ে মাগো বলে চিৎকার দিয়ে সোজা ফ্লোরের উপরে আছড়ে পড়ে। অধরা লাথি খেয়ে হা হয়ে তাকিয়ে আছে তিশানের দিকে। পুলিশা, সরি, আসলে আমার মাথা ঠিক নেই, তাই তোমার সাথে এরূপ আচরণটা করে ফেলেছি। তোমার মাথা ঠিক নেই তাই বলে তুমি আমার গর্ভে লাথি মারবে? পুলিশা, ক্ষমা চাচ্ছি তো, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। তিশান, আমি গর্বিতা। আমার গর্ভে তোমার অনাগত সন্তান বড় হচ্ছে, আর তুমি সেই আমার গর্ভে লাথি মারলে? এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। অধরা, তোমার পায়ে ধরি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আসলে ব্যবসা নিয়ে ঝামেলা আছি, তাই এমনভাবে বাজে আচরণটা করে ফেলেছি তোমার সাথে। পুলিশা, চলো, আজকের পর আর কোনোদিন তোমার সাথে এরূপ আচরণ আমি করব না। বাবন, প্লিজ মাফ করে দাও। তিশান বলতে বলতে ন্যাকা কান্না কেঁদে দেয়। সেটা দেখেই অধরা গলে যায়। আচ্ছা থাক, আমি কিছু মনে করিনি, কিন্তু আজকের পর এমনটা আর করবে না, বলে দিলাম। না, আর কোনোদিনও করবো না। তিশানের কথা শুনে অধরা সবকিছু ভুলে গিয়ে তিশানকে জড়িয়ে ধরে। এভাবে তারা দুজন দুজনের ভালোবাসায় মিশে যায়। অন্যদিকে, তুমি কি আর শহরে যাবে না? না, আমি আর শহরে যাব না, কারণ সেই শহরটা আমার কাছে বিষাক্ত লাগে এখন। সেই শহরে অনেক কয়টা পাষাণ মানুষ বসবাস করে, তাই আর যাব না সেই শহরে। কিন্তু আকাশ, তোমার সাফল্য যেগুলো তুমি অর্জন করেছো সেসব কিছুই তো নষ্ট হয়ে যাবে তাহলে। মৌ বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে আমার, সেখানে সাফল্য অর্জন করে কি হবে? আর তাছাড়া আমার কিছুই নেই এখন আর শহরে। আকাশ, কেন পাগলামো করছো তুমি? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন বিয়ে করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের ভবিষ্যৎ নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে, তাই না? পরেরটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো হতে দাও। আর তাছাড়া সমস্ত কিছুই আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, তিনি যা করবেন সেটাই মেনে নিব আমি। তকদিরের ফয়সালা কোথায় নিয়ে রেখেছেন আমার, সেটা তিনি ভালো জানেন। সো প্লিজ এসব নিয়ে আর কথা বাড়িও না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছুই বলবো না। এরপর মৌ আর কোনো কিছুই বলে না আকাশকে। সেও সমস্ত কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এভাবে দিন কাটতে থাকে তাদের। মৌ আকাশের মামার বাড়িতে থাকে, আর আকাশ স্কুলে জবটা কন্টিনিউস করে যাচ্ছে। ওদিকে অধরা তিশানের দিনকাল তো সেই ভালো যাচ্ছে। গতকাল রাতে তিশান অধরাকে বিয়ের কথা বলে। অধরা, আগামীকাল আমরা বিয়ে করে নিব। তুমি সত্যি বলছো তিশান? হ্যাঁ বাবা, সত্যি। অধরা খুশিতে তিশানকে ঝাপটে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি তিশান তোমাকে, প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। না, কখনোই যাব না।
সব সময় তোমারই থাকবো। আচ্ছা শোনো, কাল সকালে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাব। পরে অফিসের কাজ শেষ করে আমি তোমায় ফোন দিব, তুমি সেই ঠিকানা মতন চলে আসবে। তারপর আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। আচ্ছা বাবু, ঠিক আছে। পরের দিন সকালবেলা অধরা তো সেই খুশি, আজ তাদের বিয়ে। আজকে ফাইনালি অধরা তিশানকে নিজের করে পাবে। তিশান তো সকাল সকাল আজকে অফিসে চলে গেছে। অধরা সেজেগুজে রেডি হয়ে বিয়ে করার জন্য 11টার দিকে তিশান অধরাকে ফোন দেয়। অধরা কই, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমি তো সকাল থেকেই রেডি হয়ে আছি। আচ্ছা আমি ঠিকানা মেল করে দিচ্ছি, তুমি সিএনজিতে করে চলে এসো। আচ্ছা। তিশান অধরাকে একটা জায়গার ঠিকানা মেইল করে দেয়। অধরা সিএনজি নিয়ে সেখানে সোজা চলে যায়। সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। পুরো নির্জন একটা জায়গা, মানুষজন বলতে কেউ নেই। মাঝে মধ্যে 2-1টা গাড়ি ঝড়ের গতিতে টেনে চলে যাচ্ছে। সে সাথে সাথে তিশানকে ফোন দেয়। আই তিশান, কই তুমি? অধরা 1 মিনিট আসছি। অধরা দেখতে পায় মিনিট খানিকের মধ্যেই রাস্তার অপোজিটে একটা কালো গাড়ি এসে থামে, আর সেটার দরজা খুলে তিশান বেরিয়ে আসে। অধরা তিশানকে দেখে রাস্তার অপোজিটে যেতে ধরে। ঠিক তখনই তিশান তাকে বারণ করে। অধরা তোমার আসতে হবে না, আমি তোমার কাছে এসে তোমার রাস্তা পারাপার করিয়ে আনছি। তিশান রাস্তার অপোজিটে আসতে ধরে অধরাকে রাস্তা পারাপার করার জন্য। ঠিক তখনই ঝড়ের গতিতে একটা ট্রাক এসে তিশানকে উড়িয়ে দেয়। ট্রাকের ধাক্কাকে তিশান রাস্তা থেকে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। অধরা তো পুরো এই দুনিয়াতে নাই মতন অবস্থা। সে দৌড়ে তিশানের কাছে যায়। আই তিশান, কি হয়েছে তোমার? তিশান, কথা বলো। তিশানের কোনো সারা শব্দ নাই। তার মাথা থেকে চিরচির করে রক্ত বয়ে পড়ছে। তিশান প্লিজ কথা বলো। আই তিশান, তিশান রে প্লিজ কথা বলো। তিশান জ্ঞান হারিয়ে ফেলে। তখনই ট্রাক ড্রাইভার ট্রাক থামিয়ে দৌড়ে আসে। এসে দেখে তিশানের অবস্থা 12টা। ট্রাক ড্রাইভারের সাথে সাথে তিশানকে আর অধরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে অধরা তো কাঁদতে কাঁদতে শেষ। অধরার কান্না যেন থামছেই না। হসপিটালে পৌঁছানোর পর তিশানকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। অধরা আর ট্রাক ড্রাইভার ইমার্জেন্সির সামনে বসে বসে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর ইমার্জেন্সি থেকে ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে অধরা দৌড়ে ডক্টরের কাছে যায়। ডাক্তার, আমার তিশানের কি অবস্থা? আল্লাহকে ডাকুন, পেশেন্টের অবস্থা সিরিয়াস। মাথায় প্রচন্ড রকমের আঘাত লেগেছে, তার উপরে তার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। ডক্টরের কথা শুনে অধরা পুরো বাকরুদ্ধ হয়ে যায়। ডক্টর প্লিজ, আপনি যেইভাবেই হোক আমার তিশানকে বাঁচান। ওর কিছু হলে আমি মরে যাব। প্লিজ আপনি একটু শান্ত হন। আর দেখুন, আমাদের হাতে কিছুই নেই, সবকিছু এখন উপরওয়ালার হাতে। তিনার হুকুম যদি পেশেন্টের উপর থাকে তাহলে তিনাকে বাঁচানো সম্ভব। প্লিজ ডক্টর, আমি আমি আপনার কাছে হাত জোর করছি। প্লিজ আপনি আমার তিশানকে বাঁচান। দেখুন, আমি আগেই বলেছি যে আমাদের হাতে কিছুই নেই, সবটাই মালিকের হাতে। তবে আমি আমার সর্বশেষ চেষ্টা করব, কিন্তু 24 ঘন্টার মধ্যে পেশেন্টের জন্য একটা কিডনির ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি তিনাকে কিডনি ট্রান্সফার না করানো হয় তাহলে পেশেন্ট আর বাঁচানো যাবে না। সো তাড়াতাড়ি কিডনির ব্যবস্থা করুন। ডক্টরের কথা শুনে অধরা তো পুরো পাগল হয়ে যায়। আল্লাহ, আমি এখন কিডনি পাবো কোথায়? এই অসময়ে কিডনির ব্যবস্থা কোথা থেকে করব আমি? না, জানি না কোথায় পাবো, তবে কিডনি ব্যবস্থা করতে হবে আমার। আমি সেইটুকুই জানি। অধরা পাগলের মতো ছুটাছুটি করতে থাকে এদিক সেদিক। অন্যদিকে তিশান অ্যাক্সিডেন্ট করেছে সে খবর অনেকের কাছে পৌঁছে যায়। সাজ্জাদের কানেও সেই খবর পৌঁছে গিয়েছে যে তিশান মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে। সে তাড়াতাড়ি আকাশকে ফোন লাগায়। আকাশ শহর থেকে যাওয়ার সময় কাউকে না জানালেও সাজ্জাদকে জানিয়ে গেছে। সে এই আকাশের খবর মৌকে দিয়েছে। শুরুতে দিতে চাইনি, কিন্তু মৌয়ের কান্নাকাটির জন্য দিতে হয়েছে। আকাশ, তুই কি কিছু শুনেছিস? না, কি শুনবো? আহারে, তিশান তো এই অবস্থা। নরপিশাচটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সমস্তটা খুলে বলে। আল্লাহর বিচার আল্লাহ নিজেই করেছে। দেখছিস, ধৈর্যের ফল আল্লাহ তোকে দিয়েছে। কুলাঙ্গারটা মরুক এবার। থাক, বাদ দে সব কথা। সে আমায় কষ্ট দিয়েছে বলে আমি তার কষ্টের সময় নিয়ে উপহাস করব, তেমন নিচু আমি নই। বাপরে, মায়া হচ্ছে মনে হয় তিশানের জন্য। জানি না, তবে মানুষটা ভালো হয়ে যাক সেটাই চাই আমি। আচ্ছা শোন, পরে কথা হবে, আমি এখন একটু বিজি আছি। আকাশ সাজ্জাদের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে 23 ঘন্টা হয়ে গেছে, কিন্তু অধরা এখনো কিডনির ব্যবস্থা করতে পারেনি। আর 1 ঘন্টা মাত্র সময় আছে হাতে। ডক্টররা অধরাকে প্রেসার দিচ্ছে কিডনি ব্যবস্থা হয়েছে কিনা। সেই জন্য অধরা এখনো কিডনি ব্যবস্থা করতে পারেনি। সে অসহায় হয়ে চেয়ারের উপরে বসে আছে। ডক্টর একটু আগে অধরাকে তাগাদা দিয়ে চলে গেছে। হঠাৎ ডক্টর আবার ফিরে এসে বলে, এই যে মিসেস, কিডনির ব্যবস্থা হয়ে গেছে, আপনি আর টেনশন করিয়েন না। এবার পেশেন্টকে নিয়ে একটু আশা করা যায়।
ডাক্তার, কে করেছে কিডনি ডোনেশন? সেটা বলা যাবে না, ব্যক্তিটার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আচ্ছা, এখন সেসব কথা ছাড়েন, এখন এই আমরা অপারেশন শুরু করব। তিশানের কিডনি ট্রান্সফার অপারেশন সাকসেসফুলি হয়। আজ 10 দিন ধরে তিশান হসপিটালের বেডে মরার মতন পড়ে আছে। মানুষটা মরা কি জীবিত কেউ বলতে পারবে না। 11 দিনের মাথায় হঠাৎ তিশানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আল্লাহ, আমি এখানে এলাম কি করে আর জীবিত হলাম কি করে? আমি তো ভেবেছিলাম আমি আর দুনিয়ায় মুখ দেখবো না। পাশে অধরা বসা ছিল। সে তিশানের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অধরা, আমি বেঁচে আছি কি করে? আর আমার তো সেদিন খুব লেগেছিল শরীরে, মনে হচ্ছিল যেন আমার পেটের নাড়িভুড়ি সমস্ত কিছু গলে বের হয়ে গেছে। কলিজা, তা আমি জানি না। তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, কিন্তু আল্লাহ কোনো এক দয়ালু বান্দা এসে তোমায় একটা কিডনি ডোনেট করে, তাই তুমি জীবিত আছো। না হয়তো আমি অনেক দৌড়াদৌড়ি করেও তোমার জন্য কিডনির ব্যবস্থা করতে পারিনি। তিশান অধরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। আচ্ছা তিশান, তুমি একটু থাকো, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। অধরা গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে তিশানের অবস্থা চেক করে। দেখুন, রোগীর জ্ঞান ফিরেছে ঠিক, কিন্তু রোগীর বিপদ এখনো কাটেনি। ডক্টর, আমার মতো মানুষের মরে যাওয়া উচিত। দেখুন, মেয়েটা আমার জন্য কতটা কষ্ট পেয়েছে এই কয়দিন, আর আমি কত স্বার্থপরের মতো আচরণ করছি তার সাথে। ইভেন তাকে আমি বিয়ের কথা বলি। দেখুন, আপনার বউ কতটা কষ্ট পেয়েছে জানি না, তবে যে আপনার জন্য কিডনি ডোনেট করেছে সে জীবনের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে গিয়েছে আপনার প্রাণ বাঁচানোর জন্য। তাকে এনেস্থেথিয়া দিয়ে বেহুশ করেছে, কিন্তু তারপরেও মানুষটা কেমন খিসে আসছিল, মনে হচ্ছিল যেন কোনো এক জীবিত মানুষের শরীরে কষাইয়ের মতো ছুরি দিয়ে পোষাচ্ছি। আমি বুঝতে পারছিলাম যে মানুষটা খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও সে হার মানেনি, লড়াই করে গেছে। আমি আমার জন্মে ওই লোকের মতো মানুষকে কোনোদিন দেখিনি, যে কিনা হাসতে হাসতে নিজের জীবন শেষ করে দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। মানুষটার কন্ডিশন দেখে হাজারো বার তাকে বারণ করেছে কিডনি ডোনেট করতে, কিন্তু সে তার জেদের উপরে অটুট ছিল। শুধু একটাই কথা বলছিল যে অপারেশনের আগে, ডক্টর আমি মরে গেলেও আমার কষ্ট হবে না, কারণ মানুষটা আমার দুনিয়ার সাথে জড়িত হয়ে গেছে। ডাক্তার, আমার দুনিয়াটা তার কাছে, তার কিছু হয়ে যাক সে আমি কোনোদিনও মানতে পারবো না। আমি চাই সে বেঁচে থাকুক। বিশ্বাস করুন, আমি ডক্টর হয়েও সেদিন মানুষটার কথা শুনে কেঁদেছি। যেখানে আমরা ছুরি নিয়ে কাটাছেঁড়া করি সেখানে আমাদের ভয় বলতে তেমন কিছুই থাকে না, কিন্তু সেদিন যখন মানুষটার পেটে সিজার রেখেছি তখন গির গির করে আমার হাত পা কাঁপছিল, নিজেকে স্থির রাখতে পারছিলাম না। কিন্তু তারপরেও আমি পাষাণের মতন তার শরীর থেকে কিডনি বের করে নিয়েছি। মৃত্যুর সাথে অনেকটা সময় যুদ্ধ করেছে মানুষটা, কিন্তু সে পেরে উঠতে পারেনি। অবশেষে মানুষটা নিজের দম ছেড়ে দিয়েছে, মৃত্যু তাকে আপন করে নিয়ে চলে গেছে। ডক্টরের কথা শুনে অধরা তিশান দুজনের চোখে পানি চলে আসে। আরে কাঁদছেন কেন? এখনো তো আসল জিনিস দেওয়া বাকি। এই যে ধরেন, পকেট থেকে একটা চিঠি বের করে দিয়ে মানুষটা মৃত্যুর আগে আপনার হাতে চিঠিটা ধরিয়ে দিতে বলেছে। যেদিন আপনি সুস্থ হবেন সেদিন যেন আমি চিঠিটা আপনার হাতে তুলে দেই। তিশান ডক্টরের হাত থেকে চিঠিটা নেয়। সে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করে। সে প্রথম লাইন পড়তেই এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। প্রথম লাইনটা পড়ে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে ভয়ানকভাবে একটা চিৎকার মারে। আল্লাহ, এটা তো আকাশের লেখা চিঠি। অধরা আকাশের কথা শুনে চমকে যায়। ঈশান, কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। দাঁড়াও, আগে পুরোটা পড়ে নিই। তিশান চিঠিটা পড়তে শুরু করে। বন্ধু, কেমন আছিস? আশা করি ভালোই আছিস, নয়তো ডক্টর তোর হাতে চিঠিটা তুলে দিত না। যাক, সুস্থ হয়েছিস এতে আমি খুশি, কিন্তু একটাই আফসোস, তুই আমার জীবনটা পুরো বরবাদ করে দিলি। বন্ধুর আসলে তুই আর সাজ্জাদ ছিলি আমার কাছে সবচাইতে নিকটতম। সাজ্জাদ তো বন্ধুর রক্ষা করেছে, কিন্তু তুই আমার জীবনটা নরক বানিয়ে দিলি। কিন্তু তাতেও আমার আফসোস নেই, তুই সুখে আছিস, সুস্থ আছিস, এটাই আমার জন্য অনেক। সারা জীবন এভাবে সুখে থাক, সেই দোয়াই করি তোদের জন্য। আর আমি নয় হতভাগা ছিলাম, তাই তোর জন্য দুনিয়া ত্যাগ করে দিয়েছি। বিশ্বাস কর, এতে আমার এক ফোঁটা কষ্ট হয়নি, কারণ আমার কলিজাটা তোকে ভালোবাসে। আমার কলিজাটা তোর জন্য সব করতে রাজি, আর আমি তার জন্য জীবন দিতেও রাজি, কারণ আমি তাকে খুব বেশি ভালোবাসি। কিন্তু সে তো তোকে ছাড়া ভালো থাকতে পারবে না, তাই তোকে সুস্থ করার জন্য নিজের বিসর্জন দিয়ে দিলাম। তোর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে। ডক্টর বলেছে কিডনি ছাড়া তোকে বাঁচানো অসম্ভব। অধরা অনেক ছুটাছুটি করেছে তোকে বাঁচানোর জন্য, কিন্তু কিডনির ব্যবস্থা করতে পারিনি, তাই আমি নিজের কিডনি ডোনেট করে দিয়েছি তোকে। আমি জানতাম
যে আমার শরীরের কন্ডিশন ভালো না, ডক্টরও বলেছে কিডনি ডোনেট করলে আমার মারাত্মক বিপদ হতে পারে, কিন্তু আমি তো পিছু হাঁটবো না। আমার কলিজার সুখের জন্য আমি মৃত্যুর খাটিয়েতেও শুয়ে যেতে রাজি, তাই বাঁচিয়ে দিলাম তোর জীবন। খোদার তরফ থেকে হুকুম এসেছিল একটা প্রাণ না, কিন্তু সেটা হয়তো তিনি নির্ধারণ করে দেননি, তাই তোর বদলে মৃত্যুর অমৃত সুধা আমি পান করে নিয়েছি। বিশ্বাস কর, যখন আমায় এনথেসিয়া দিয়ে আমার বেহুশ করে তখনও আমার ভিতরে সবকিছু চলমান ছিল। ডক্টর একদিকে আমার পেটে সিজার চালাচ্ছিল, অন্যদিকে আমি ব্যথায় কাতর হয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও আমি সমস্ত কিছু হাসি মুখে মেনে নিয়েছি অধরার জন্য। আর আমার কাছে ভালোবাসা প্রমাণ করা এটাই সবচেয়ে বড় সুযোগ ছিল, তাই আমি সেই সুযোগটা হাতছাড়া করিনি। ঝাঁপিয়ে পড়েছি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। অবশেষে প্রমাণ করে দিয়েছি, এবার শান্তিতে কবরে থাকতে পারবো। আর তুই দয়া করে আধারকে কখনো কষ্ট দিস নে, তাকে সবসময় আগলে রাখিস, না হয় তো মনে করবে তোর জন্য নিজের জীবন দেওয়াটা বৃথা ছিল। আর হ্যাঁ, একটা কথা, এই দুনিয়ার তো অধরাকে নিজের করতে পারিনি, কিন্তু খোদার কাছে গিয়ে তাকে খুব করে চাইবো তুই অধরাকে পরে আমার জন্য ছেড়ে দিস। সেই দুনিয়াতে তাকে নিয়ে আমি সংসার করব। ভালো থাকিস বন্ধু, খোদা হাফেজ। ইতি আকাশ মাহমুদ। তিশান আকাশে চিঠি পড়ে পুরো স্তব্ধ হয়ে যায়। আকাশ, তুই কি করলি এটা? বন্ধুরে, কি করলি এটা? আমি যে তোর সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের মাপ যে আমি কোনোদিনই পাবো না। তিশান শব্দ করে কান্না করতে থাকে। ঈশান, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? অধরা, তোমায় যে কিছু সত্যি কথা বলার আছে, আজ যা তোমাকে না বললে আরো বড় অপরাধী হয়ে যাব আমি। কি সব উল্টাপাল্টা বলছো তিশান? আর আকাশ কি করেছে? অধরা, আমি জানি না যে আজকের পর তুমি আমার এই চেহারা কোনোদিন দেখবে কিনা, কিন্তু তাও আমি বলবো। আরে কি হয়েছে, বলবে তো? অধরা, তাহলে কলেজ লাইফ থেকে শুরু করি। তবে মাঝে কোনো কথা বলবে না, সবটাই আগে মন দিয়ে শুনবে। দেখো, তুমি ভাবছো আমি তোমায় খুব বেশি ভালোবাসি, কিন্তু না, সেটা পুরোটাই ভুল। আমার থেকেও বেশি ভালোবাসতো তোমাকে আকাশ। সে আমার আগ থেকে তোমাকে ভালোবাসতো। সে একদিন আমায় বলে, বন্ধু, আমি অধরাকে খুব বেশি ভালোবাসি। মেয়েটাকে দেখলেই আমার দুনিয়াদারি উলটপালট হয়ে যায়, আর আমার মুহূর্তের জন্য সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আমি যে এতিম সেটা মনে হয় না তখন মনে হয় আল্লাহ এই এতিমের জন্য অধরাকে বানিয়েছে। যেদিন আকাশ আমায় এসব বলে, তারপর থেকে আমি তোমার পিছনে লেগে পড়ি, কারণ আকাশকে আমি সহ্যই করতে পারতাম না। পড়াশোনায় অনেক এগিয়ে ছিল সে, তার নম্রতার জন্য অনেক মেয়ে দুর্বল ছিল তার প্রতি, কিন্তু সেসব আমার সহ্য হতো না, কারণ আমার বাবার এত টাকা কিন্তু তার কিছুই ছিল না। সে ছিল এতিম, তারপরেও আমার বন্ধু আমার আগে এগিয়ে যাবে, সেসব যেন মেনে নিতে পারছিলাম না। তাই তাকে বরবাদ করতে লেগে যায়। তাকে বরবাদ করার প্রথম ধাপ ছিল তোমার উপরে নজর দেওয়া। আমি সেটাই করেছি। আমি ফুসিয়ে ফাঁসিয়ে তোমায় প্রেমের জালে আটকেছি। আকাশ যখন আমার সাথে তোমার সম্পর্কের কথা জানতে পারে, তখন সে অনেক কেঁদেছিল, কিন্তু আমি সেসব দেখে মজা নিয়েছি। তখন সে শুধু আমায় একটাই কথা বলেছিল, তিশান, তুই আমার পৃথিবীতে না আসলেও পারতিস, কিন্তু যখন এসেই পড়ছিস তাহলে মানুষটাকে সামলে রাখ। আমি তাকে মিথ্যা আশ্বাস দিয়েছি যে হ্যাঁ, সামনে রাখবো। আমি চেয়েছিলাম তাকে কষ্ট দিতে, তোমাকে কেড়ে নিয়েছি, এতেই সে অনেক কষ্ট পেয়েছিল। তোমার প্রতি আমার কোনো নজরই ছিল না। ভেবেছি তোমার সাথে সম্পর্কে জড়িয়ে ওকে কষ্ট দিব আর পরে তোমায় ছেড়ে দিব, কিন্তু পরবর্তীতে আমার নজর পড়ে তোমার শরীরে, তাই আর ছাড়িনি। তোমার সাথে প্রেমের নাটক করে শারীরিক সম্পর্ক করেছি। শুধু তোমার সাথে নয়, আমি এরকম আরো অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি। আকাশ, পরবর্তীতে আমার অপকর্ম সব জেনে যায়, তাই তোমায় আমি ছেড়ে দিয়েছিলাম। তখন এতে আকাশের কোনো হাত নেই। আমি নিজ ইচ্ছাই তোমাকে ছেড়েছিলাম, কিন্তু বেচারাটা তোমার জন্য আমার কাছে হাত পেতেছিল। আমি যেন তোমায় ফিরিয়ে নেই, তোমায় বিয়ে করে নেই, না হয়তো তোমার জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি নেইনি। তাই সে অপরাগ হয়ে তোমার বিয়ে করে নেয়, যাতে করে তোমার গায়ে কলঙ্কের দাগ না লাগে, কিন্তু তুমি তাকে স্বামী হিসেবে মানতে পারোনি। আমার কাছে চলে আসার জন্য বায়না করেছিলে, আর ঠিক সেই সময় একটা অফার আসে আমার কাছে। সে একটা মেয়ে লাগবে পতিতালয়ের জন্য, তাই তোমায় আমার কাছে চলে আসতে বলি। আমি চেয়েছিলাম তোমার পতিতালয় বিক্রি করে দিব, আর তোমার গর্ভের বাচ্চা হলে সেটাকে কোনো বন্ধা পরিবারের কাছে বিক্রি করে দেব। তাই আজ তোমার বিয়ের নাম করে নির্জন জায়গায় আসতে বলি, কিন্তু তার আগেই তো আমার মৃত্যুর ডাক এসে পড়ে। মরে যেতেই ধরলাম, কিন্তু সেখান থেকে আকাশ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার জন্য সে নিজের কিডনি দিয়ে দিয়েছে। অবশেষে কিডনি ডোনেট করতে গিয়ে সে নিজের প্রাণটাই হারিয়েছে, আর এই চিঠিটা আকাশেরই লেখা। অধরা তিশানের মুখ থেকে এই সমস্ত কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারে না। জমিনের বুকে দাঁড়িয়ে থাকার মতন শক্তি হারিয়ে ফেলেছে। সে ধপাস করে মাটিতে বসে পড়ে। তার যেন
নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে এসব কথা শুনে। পাশেই ডক্টর দাঁড়িয়েছিল। তিনি অধরা আর তিয়াসের সমস্ত কথা শুনে তিনি সাথে সাথে অধরাকে ধরে ফেলে। অধরা প্লিজ, আপনি নিজেকে শান্ত রাখুন। কি করে শান্ত রাখবো ডাক্তার নিজেকে? ওই কুলাঙ্গারটা যে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। অধরা প্লিজ আমায় মাফ করে দাও। তোর মতন কুলাঙ্গারের কোনো মাফ নেই। তুই আস্ত একটা জানোয়ার। আর তোর জন্য মানুষটাকে চিনতে ভুল করেছি। অধরা, তুমি সত্যি মানুষ চিনতে ভুল করছো। তুমি হীরাকে কাছের টুকরো ভেবেছো আর কাছের টুকরোকে হীরা। অধরা, আমি জানি না যে তোমার কাছে কি করে ক্ষমা চাইবো আমি, তাও বলছি প্লিজ তুমি আমায় মাফ করে দাও। তখনই পাশ থেকে ডক্টর চেঁচিয়ে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, একদম চুপ তুই। খোদার কসম, আমি যদি জানতাম যে তোর মতন জানোয়ারের প্রাণ বাঁচানোর জন্য একটা নিরীহ মানুষের নিজের প্রাণের বিসর্জন দিতে চাইছে, তাহলে ও আল্লাহ, আমি সেই মানুষটার পেটে সিজার না চালিয়ে তোর গলার মধ্যে সিজার চালিয়ে দিতাম। তাতে যদি আমার জীবনে সাজা হতো তাহলে আমি মেনে নিতাম। ডক্টরের কথা শুনে তিশান সজোরে কান্না করে দেয়। এই কুলাঙ্গারের বাচ্চা, আজকের পর এই মুখ তুই আর আমাকে কোনোদিন দেখাবি না। তোর এই চেহারা আমি আর কোনো দিনই দেখতে চাই না। মর তুই হসপিটালে পড়ে পড়ে। তোর জন্য আমি একটা নিরীহ মানুষের সাথে পাষাণের মতো আচরণ করেছি। তোর জন্য মানুষটাকে আমি দিনের পর দিন অপমান করেছি। সবকিছুর জন্য তুই দায়ী। কসম করে বলে গেলাম, তুই পাপিষ্ঠকে আমি কোনো দিন ক্ষমা করব না। এরপর অধরা এই অসুস্থ শরীর নিয়ে কান্না করতে করতে হসপিটাল থেকে বের হয়ে যায়। হে আল্লাহ, এখন আমি কি করব? মানুষটাকে যে আমি মারতে মারতে মেরেই ফেলেছি। মানুষটা তাও মুখ বুঝে আমায় ভালোবেসে গেছে। এত অপমান করেছি মানুষটাকে, তাও সে আমার হাত ছাড়েনি। যে মানুষটা আমায় এতটা ভালোবাসতো, সে আমার জন্য শেষমেশ নিজের প্রাণটাই দিয়ে দিয়েছে, আর আমি সেই মানুষটাকে জুতোর বাড়ি মেরেছি। ও আল্লাহ, এত বড় অন্যায়ের বোঝা কি করে মাথায় নিয়ে ঘুরবো আমি? অধরা রাস্তার মধ্যে পাগলের মতো কান্না করতে থাকে। সে জানে না যে সে এখন কি করবে আর কোথায় যাবে, কার বুকে গিয়ে ঠাঁই নিবে। তার তো কোনো রাস্তাই খোলা নেই এখন। যার বুকে ঠাঁই নেওয়ার ছিল তাকে তো সে নিজ হাতেই খুন করে ফেলেছে। সে কান্না করতে করতে তিশানের বাসায় চলে যায়। সেখানে গিয়ে কোনো কিছুই নেয় না, কাপড় চোপড় সেইভাবেই ফেলে রেখে চলে আসে। শুধু সেই জুতো জোড়া নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, যেই জুতো জোড়া দিয়ে সে আকাশে মেরেছিল। আমি এখন কোথায় যাব? কার বুকে গিয়ে মাথা গুজবো? আমার তো যাওয়ার মতন সমস্ত জায়গাই বন্ধ। সমস্ত কিছু যে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। বাসার সাথে সম্পর্ক শেষ করেছি, মানুষটাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছি। মাথায় যেন কিছুই কাজ করছে না। তখনই মনে পড়ে সেই জুতো জোড়ার কথা। আকাশ বলেছিল, কলিজা, আজ হয়তো আমার মূল্য তোমার কাছে নেই, তাই জুতোর বাড়ি দিয়ে দুনিয়ার সবচাইতে বেদামি প্রমাণ করলে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, কিন্তু সেদিন এই জুতো জোড়ার মূল্য তোমার কাছে অনেক গুণ বেড়ে যাবে। সেদিন এই জুতো জোড়াই তুমি আঁকড়ে ধরে কাঁদবে। আজ ঠিক তাই হয়েছে। পাপের ফল পাচ্ছে সে। জুতো জোড়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। জুতো জোড়া দেখেই যেন তার কান্নার মাত্রা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। সে জুতো জোড়া হাতে নিয়ে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি বসিয়ে দেয় নিজের গালে। আকাশ, আমি এইটারই যোগ্য। আমি জানি না এখন আমি কি করব। আমি জানি না যে তোমার কাছে কি করে মাফ চাইবো। তবে আকাশ, আমি যে অসহায় হয়ে গিয়েছি একদম। কলিজা রে, ও কলিজা, তুই কেন এমন করলি? কেন তুই আমাকে এত বড় একটা পরীক্ষার মুখোমুখি ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেলি? আমি যে এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাই রাখি না। অধরা পুরো পাগল পাগল হয়ে যায়। এখন সে আকাশের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। ওই যে বলে না, চোখের সামনে ভালোবাসা আসলেই তেমন করে উপলব্ধি করা যায় না। যখন সেটা দূরে যায় তখনই সেটার মূল্য বুঝে আসে সবার। এখন সে কান্না করছে পাগলের মতো। সে এখন সবকিছু হারিয়ে পুরোপুরি ছন্নছাড়া। কোথায় যাবে, কি করবে, তার কিছু যেন মাথায় আসছে না। শেষমেশ না পারতে বাড়ির পথে রওনা দেয়। বাড়িতে গিয়ে বেল বাজাতেই অধরার বাবা দরজা খুলে দেয়। তিনি দরজা খুলে দেয়। অধরা, এই তুই এই বাড়িতে কি? বাবা, আমার একটু আশ্রয় চাই। প্লিজ, তোমরা আমায় একটু আশ্রয় দাও। না, তোর কোনো জায়গা নেই এই বাড়িতে। চলে যা এখান থেকে। বাবা তোমার দুটো পায়ে পড়ি বলে বাবার পায়ে পড়ে যায়। পা ছাড়, না হয়তো খুব খারাপ হয়ে যাবে। তোর মতো কুলাঙ্গারের জায়গা এই বাড়িতে নাই। অধরা তাড়াতাড়ি পা ছেড়ে দেয়, কারণ সে জানে তার বাবার রাগ সম্পর্কে। চলে যা এখান থেকে। বাবা, আমি নিঃস্ব। আমার যাওয়ার কোনো জায়গা নেই আর। আমার হাতের মার খেতে না চাইলে আমার বাড়ির চৌকাঠ থেকে বের হ। ও বাবা,
আমার একটু জায়গা দাও না। এই রাতে আমি কই যাব? আমার যে আর কেউ নাই। তোর জন্য কোনো এক পাগল বিশাল রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। দাঁড়া 1 মিনিট, আমি আসছি। অধরার বাবা এটা বলে ভিতরের রুমে চলে যায়। একটু পর আবার ফিরে এসে একটা ফাইল অধরার মুখের মধ্যে ছুঁড়ে মারে আর ফুপিয়ে কান্না করে দেয়। অধরা ফাইলগুলো হাতে নিয়ে দেখে আকাশের সমস্ত সম্পত্তি সে তার নামে করে দিয়ে চলে গেছে, যাতে করে ভবিষ্যতে তার কোনো ধরনের কষ্ট না হয়। সে জানতো যে তিশান যে কোনো সময় তাকে ছেড়ে দিবে, তাই আকাশ তার নামে সমস্ত সম্পত্তি উইল করে দেয়, যাতে করে সে সারা জীবন সুখে থাকতে পারে। দেখ, ছেলেটা তোর জন্য জীবনের সবটুকু বিসর্জন দিয়ে গেছে। এতটাই ভালোবাসতো তোকে যে তুই আন্তঃসত্ত্বা হওয়ার পরেও তোকে মেনে নিয়েছিল, আর তুই তাকেই দুনিয়ার সবচাইতে কঠিন কষ্টটা দিয়ে দিলি। তোকে নিজের মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। ছি! অধরা কাগজগুলো দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। আকাশ, ও আকাশ বলে চিৎকার দিয়ে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। একদিন পর অধরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে সে তার চিরচেনা রুমটাতে শুয়ে আছে, যেটাতে সে আগে থাকতো। পাশেই অধরার মা বসে বসে কান্না করছে। অধরা, কেমন লাগছে রে এখন তোর? অধরা কোনো কথা বলে না, চুপচাপ চোখের পানি ঝরাতে থাকে। অধরা, মানুষটা তোর জীবনে রক্ষিত ছিল, কিন্তু সেই তুই এখন তার জীবনটা বরবাদ করে দিলি। যে নিজের জীবনের পরোয়া করেনি, সব সময় তোর ভালো মন্দের খেয়াল রেখেছে, আর সেই মানুষটাকেই তুই কষ্ট দিলি। আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে আকাশের জন্য। তুই কি কষ্ট পাচ্ছিস? মানুষটা তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছে তোকে ভালোবেসে। তুই আমায় বল যে কে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করবে? কে অন্যের সন্তানকে নিজের বলে পরিচয় দিতে চাইবে? এমনটা কেউ করবে না রে মা, কেউ করবে না এমনটা। আম্মু, আমি এখন কি করব? মানুষটাকে যে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি। মানুষটা যে আমার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছে, মানুষটার কাছে এখন কি করে মাফ চাইবো আমি? মানে কি অধরা? আকাশ দুনিয়ার মায়া ত্যাগ করেছে মানে? হ্যাঁ আম্মু, সে তিশানকে বাঁচানোর জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে। তিশান একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট করে, যার ফলে তার 2টো কিডনি নষ্ট হয়ে যায়। ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে কিডনি ডোনেট না করলে সে মারা যাবে। সেই খবর শুনে আকাশ তিশানকে নিজের কিডনি ডোনেট করে দেয়। ডাক্তার বলেছিল যে এতে তার ভয়ঙ্কর কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে পিছু হাঁটেনি। আমার জন্য সে তিশানের জীবন বাঁচিয়ে দিয়েছে। অবশেষে মানুষটা মৃত্যুর অমৃত পান করে নিয়েছে। অধরা, তোর মতোই নষ্ট মেয়ে আমার গর্ভে ধারণ করেছি, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। মানুষটার সাথে পশুর মতো আচরণ করেও তোর তৃপ্তি মেটেনি যে শেষমেশ মেরেই ফেললি মানুষটাকে। ছি অধরা, ছি! হে আল্লাহ, তুমি আমায় নিজ জিম্মায় মাফ করে দাও। এই রকম কুলাঙ্গার মেয়ে আমি পেটে ধরেছি। আল্লাহ না জানি ছেলেটা কত কষ্ট পেয়েছে। অধরার আম্মুর কথা শুনে অধরা আরো জোরে কান্না করে দেয়। এই জানোয়ার, এখন কেঁদে লাভ কি? হ্যাঁ, যখন কাঁদার সময় ছিল তখন কাঁদিসনি, উল্টো তোর জন্য অন্য কোনো এক নিরীহ ছেলের কাঁদতে হয়েছে। অধরা, আল্লাহর রাস্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ও আম্মু, আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। এমন সময় অধরার বাবা বাড়িতে আসে। এই মিনা, এই নষ্টা মেয়ের জ্ঞান ফেরার পরেও তুমি তাকে এখনো এই বাড়িতে রেখেছো কেন? আমি রাখিনি, সে নিজেই থাকতে জোর করেছে, কিন্তু আমি এই মেয়েকে আর ঘরে তুলবো না। অধরা, সোজা সাপটা আমার ঘর থেকে বের হয়ে যা। তোর মতো কুলাঙ্গারের জায়গা নেই আমার ঘরে। ভালোই ভালোই বলছি, নিজের মতো চলে যা, না হয় পিটিয়ে চামড়া তুলে ফেলবো। না, তোকে কথায় কাজ হবে না। লাথি খাওয়া মানুষ কথা শুনে না। অধরার বাবা অধরাকে সেই অবস্থায় টানতে টানতে নিয়ে গিয়ে বাসার বাহিরে বের করে দেয়। তারপর মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। অধরা তো হাউমাউ করে কাঁদতে শুরু করে। অনেকটা সময় দরজার সামনে বসে কান্না করে, আর তার মা বাবার কাছে মিনতি করে যাতে করে তাকে ঘরে তুলে নেয়। কিন্তু অধরার মা বাবা তো এমন কুলাঙ্গার মেয়েকে কোনোদিনই ঘরে তুলবে না। অবশেষে না পেরে অধরা আকাশের সেই পুরোনো বাড়িটাতে চলে যায়, যে বাড়িটাতে আকাশের সাথে সে দীর্ঘদিন যাবৎ সংসার করছে। সেখানে গিয়ে দেখে সবকিছু আগের মতন আছে। পাহারাদার গেটের সামনে বসে বসে ঝিমাচ্ছে। সে অধরাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে যায়। এই যে ম্যাম, ধরেন আপনার ঘরের চাবি।
স্যার আমায় যাওয়ার আগে বলে গেছেন যে আপনি আসলে যেন ঘরের চাবিটা আপনার হাতে তুলে দেই। ধরেন, চাবিটা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। এখন থেকে এই বাড়ির মালিক আপনি। আর শোনেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার মতো স্বার্থপর মানুষ না এই দুনিয়ার বুকে আর একটাও পাওয়া যাবে না। অধরা দারোয়ানের কথা শুনে মাটির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। যান, এবার ভিতরে যান। আপনার এই ছলনাময়ী চেহারা আমার আর দেখতে ইচ্ছা করছে না। অধরা কোনো কথা না বলে চাবি দিয়ে দরজা খুলে সোজা ভিতরে ঢুকে যায়। জুতো জোড়া এখনো বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। এই জুতো জোড়া যেন এখন তার শরীরের একটা অঙ্গ। বাড়ির ভিতরে প্রবেশ করে সারা বাড়িতে পাগলের মতন ঘুরঘুর করতে শুরু করে। আকাশের কোনো কিছুই নেই এই বাড়িতে, তবে বাড়িটা সবকিছু দিয়ে পরিপূর্ণ। আকাশ তার জন্য সমস্ত রকমের সুবিধা করে রেখে গেছে। সবকিছুই আছে বাড়িতে, কিন্তু বাড়ির প্রাণ ভোমরাটা নেই। অধরার চোখ জোড়া দিয়ে সেই জ্ঞান ফিরেছে, থেকে নিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এবার সে শব্দ করে কান্না করে দেয়। ও আকাশ, কই তুমি? প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। আমি তোমার পা দুটো ধরে ক্ষমা চাইবো। কলিজারে, এতদিন তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি তোমার ভালোবাসা কলিজা, যে তোমার ভালোবাসা কতটা গভীর ছিল। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, প্লিজ ফিরে এসো। অধরা কান্না করতে করতে ফ্লোরের উপরে শুয়ে পড়ে। আকাশের বলা কথাগুলো তার খুব মনে পড়ছে। অধরা, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন হয়তো তুমি আমার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু আমি থাকবো না। আজ তুমি আমায় জুতোর বাড়ি দিলে, কিন্তু একদিন সময়ের চাকা উল্টো ঘুরবে। সেদিন তুমি আমায় হাজার তালাশ করলেও খুঁজে পাবো না। সেদিন হয়তোবা আমি এই দুনিয়ার মায়া ছেড়ে 3.5 হাত মাটির নিচে থাকবো, না হয় তোমার ধরাছোঁয়ার বাইরে। কলিজারে, তুমি ঠিকই বলেছিলে, আজকেই সেই দিন। আজ বুঝতে পারছি সবকিছু। আমি কেন যে তোমায় বুঝিনি, কেন যে তোমায় অপমান আর অবহেলা করেছি, আজ তার ফল আমি পাচ্ছি। অধরার কান্নার মাত্রা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। সে ফ্লোরের উপরে পাগলের মতন শুয়ে শুয়ে কান্না করছে। ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসে। অধরা, আমি হসপিটাল থেকে ডাক্তার বলছিলাম। জি বলুন। পেশেন্টের অবস্থা ভালো না, সে শেষ একবার আপনার সাথে কথা বলতে চায়। না, আমি ওর মতন কুলাঙ্গারের সাথে কোনো কথাই বলবো না। আরে আরে শান্ত হন প্লিজ। দেখুন, মানুষটার উপরে আমারও অনেক রাগ, কিন্তু তার অবস্থা অনেক খারাপ। হয়তো কিছু সময়ের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করবে। সে আমার কাছে শেষ একটা ইচ্ছা পোষণ করেছে যে আপনার সাথে কথা বলবে। প্লিজ আপনি একটু কথা বলুন। আচ্ছা দিন। ডক্টর তিশানের সাথে অধরার কন্ট্রাক্ট করিয়ে দেয়। হ্যাঁ বল, কি বলবি তুই? অধরা প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তুমি যদি আমায় মাফ না করো তাহলে আমার পাপের বোঝাটা দ্বিগুণ হয়ে যাবে। কুলাঙ্গার, তোর মুখে মাফ শব্দটা মানাচ্ছে না। হ্যাঁ, আমি কুলাঙ্গার, তাও তোমার কাছে মাপ চাচ্ছি। তুমি আমায় প্লিজ ক্ষমা করে দিও। আমার হাতে আর বেশি সময় নেই। খোদা আমার মরণ লিখেই রেখেছে। মর তুই। অধরা, মরেই যাব। আমার মতন কুলাঙ্গার দুনিয়ার বুকে থাকতে পারে না। তুমি প্লিজ আমার শুধু ক্ষমাটা করে দিও। আর যদি সম্ভব হয় অন্য কাউকে বিয়ে করে নিও, আর আমাদের বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখিও। তিশানের কথা শুনে অধরার মাথা পুরো বিগড়ে যায়। তোর বাচ্চা তুই মর। আর কি বললি তুই? আমাদের বাচ্চা? এই অবৈধ বাচ্চা কোনোদিন এই দুনিয়ার মুখ দেখবে না। কালকে এই বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলবো। অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না আর। পেশেন্ট মারা গিয়েছে। একদম বেশ হয়েছে। কোলাঙ্গারটাকে কোনো ময়লার ড্রেনের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসেন। এটা বলে অধরা ফোন কেটে দেয়। অধরা ফোন কেটে দিয়ে আবারও কান্না করতে শুরু করে। তার এতটা কষ্ট হচ্ছে যে মনে হয় এখনই কলিজাটা ফেটে কয়েক টুকরো হয়ে যাবে। সে আর সহ্য করতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে তার। সে পাগলের মতন করতে থাকে আকাশের জন্য। কতক্ষণ ফ্লোরের উপরে হাত পা ছুটাছুটি করছে, কতক্ষণ সে জুতো জোড়াকে পাগলের মতন চুমু খাচ্ছে। বলতে গেলে পুরোপুরি পাগলের রূপ ধারণ করেছে অধরা। পাগলও হয়তো এতটা মাতলামি করে না যতটা অধরা করছে। অন্যদিকে আকাশ আর মৌ পুকুর পাড়ে একসাথে বসে আছে। মৌ আকাশের কাঁধে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আকাশ,
এই সুন্দর মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি তোমায় আঁকড়ে ধরে সারাটা জীবন পার করে দিতে চাই। মৌ, আমি জানি না কি হতে চলেছে আমার জীবনের সাথে, তবে এটুকু বলবো, আমায় বোঝার মতন করে বুঝে নিতে পারলে মুহূর্তগুলো কখনোই শেষ হবে না। আকাশ, আমি সবসময় তোমার মতন করে তোমাকে বোঝার চেষ্টা করব, কখনোই তোমার হাত ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, সেটা সময় আসলে আমি নিজের চোখে দেখে নিব। এবার উঠি, চলো, আমার পেটে ব্যথা করছে। আকাশ, তুমি কেন যে তিশানকে কিডনি ডোনেট করতে গেলে? এখন যে তোমার জীবনই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আরে আমার কিছুই হবে না, ভালোবেসে জয়ী হয়ে এসেছি। হয়তো শারীরিক কিছু ঘাটতি হয়েছে, তবে ব্যাপার না, আমার সবকিছুই সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু আকাশ, আমার একটা জিনিস এই মাথায় কাজ করছে না, যে তুমি তিশানকে বাঁচালে কেন, আর তাদের সামনে একটা সাজানো স্ক্রিপ্ট পেশ করলে কেন? মৌ দেখো, আমি অধরাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই সে কষ্ট পাক সেটা আমি কখনোই চাইনি। সে তিশানকে অনেক বেশি ভালোবাসে, আমি তো ভালোবাসা পাইনি, তাই চেয়েছি আমার ভালোবাসার মানুষটা যেন অন্তত ভালো থাকে। তাই তিশানকে কিডনি ডোনেট করেছি। আর সাজানো স্ক্রিপ্ট বলতে আমি চাইনি যে তারা আমার কাছে ছোট হোক, তাই কিডনি ডোনেট করে দিয়ে চোরের মতন পালিয়ে এসেছি। আমি ভালো করে জানি যে তিশান এরপর আমার খোঁজ করবে, শুধু খোঁজ না, দুনিয়া পাতাল এক করে হলেও আমাকে সে খুঁজে বের করবে। তাই এমন একটা বানোয়াট কাহিনী রটিয়েছি যাতে করে তিশান কিছুটা হলেও আমাকে নিয়ে ফিল করে। তবে আমি মন থেকে চাই না আর তাদের দুজনের সামনে যেতে। আমি চাই তারা দুজন সুখে থাকুক, তাই এসব নাটক করেছি। আর আমি দূরে সরে গেলে তো অধরার জন্যই ভালো, তার জীবন পথে আর কোনো কাটা থাকলো না। সে এবার সুখে শান্তিতে তিশানের সাথে সময় কাটাতে পারবে, আর তিশানও শুধরে যাবে। সে অনৈতিক সমস্ত কাজ ছেড়ে দিয়ে অধরার প্রতি ফোকাস করবে, তাদের বাচ্চার প্রতি ফোকাস করবে। আমি এটাই চেয়েছিলাম। সবটাই বুঝলাম, কিন্তু অন্যভাবেও তো তুমি তিশানের থেকে পিছু ছুটাতে পারতে। মৌ, হ্যাঁ সেটা আমি পারতাম, তবে তিশান আমায় ঠিক খুঁজে বের করে ফেলতো, সেটা আজ না হয় কাল। তাই মৃত্যুর ওসিলা দিয়ে তাদের থেকে পিছু ছুটিয়ে নিয়েছে। আর তাছাড়া একটা জিনিসের ভয় ছিল আমার মধ্যে, তিশান যদি নিজের ভুল অধরার কাছে স্বীকার করে তাহলে হয়তো অধরা খুব কষ্ট পাবে, আর তার থেকে দূরে সরে গিয়ে আমাকে নিয়ে জল্পনা কল্পনা করবে। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই অধরা যত কিছুই হোক না কেন, সে তিশানের সাথেই যেন সারাটা জীবন সংসার করে। তিশান যদি তার কাছে ভুল স্বীকারও করে, সেই সময়টাতে অধরার মাফ করে দেওয়া ছাড়া কোনো গতি নেই, কারণ তখন আর অধরার কাছে কোনো অপশন থাকবে না। সে তিশানকে ছেড়ে আমার কাছে আসতে চাইবে না, কারণ আমি তো দুনিয়াতেই নেই, ভাববে সে। তখন যত যাই হোক, বাচ্চার কথা ভেবে তিশানকেই আপন করে নিবে অধরা। তাই সমস্ত কিছু এভাবেই প্ল্যান করেছি। ডক্টরও আমার পরিচিত ছিল, তাই তিনিও আমায় সাহায্য করেছেন এসব বিষয় নিয়ে। স্ক্রিপ্ট মোতাবেক তিনিও তিনার রোল প্লে করেছেন। আকাশের কথা শুনে মৌ খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। অনেক ভালো কাজ করেছো আকাশ, এবার আমি কোনো বাধা ছাড়াই তোমাকে নিজের করতে পারবো। আচ্ছা মৌ, এবার তো বাসায় চলো। হ্যাঁ চলো। পুকুর পাড় থেকে দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আকাশ জানেই না যে সে যাদের জন্য এতটা ত্যাগ দিয়েছে তাদের দুজনের মাঝে এখন কোনো সম্পর্কই নেই। শুধু সম্পর্কই না, একজন তো পুরো দুনিয়া ছেড়েই চলে গিয়েছে, আর অধরা পথে ঘাটে পাগলের মতন ঘুরপাক খাচ্ছে। দুজনে বাসায় পৌঁছে যায়। বাসায় পৌঁছাতেই কিরে, তোরা দুটো সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছিস? তোদের তো মতিগতি ভালো দেখছি না। তোরা দুটো বিয়ে শাদী করবি নাকি? হ্যাঁ মামা, করব, আর কিছুদিনের মাঝেই আমরা বিয়ে করে নিব। হ্যাঁ তাড়াতাড়ি কর, যা করবি। অনেকদিন কোনো বিয়ে শাদী খাই না, এবার একটা বিয়ে খাওয়ার সুযোগ এসেছে। আর মৌ 1 বছরের মধ্যে যেন সুসংবাদ পেয়ে যায়। মৌ তো লজ্জায় শেষ পুরো, সে আকাশের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে লজ্জায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। দুজনেই ফ্রেশ হতে চলে যায়। আকাশ এখন মোটামুটি কিছুটা শক্ত হয়ে এসেছে। সে তার জীবনের সবটুকু ভালোবাসা দিয়েও যখন অধরাকে পায়নি, তাহলে আর তাকে মনের মধ্যে আঁকড়ে ধরে থাকার
কোনো মানেই হয় না, সেটা সে বুঝে গিয়েছে। সে এখন অধরাকে ভুলে মৌকে নিয়ে ভাবতে শুরু করেছে। অন্যদিকে অধরা তো পুরো পাগল পাগল হয়ে গিয়েছে। সারা রাত ফ্লোরের উপরে শুয়ে কান্না করেছে। সকাল হতেই হসপিটাল চলে যায় বাচ্চা নষ্ট করতে। হসপিটাল ওয়ালারা তাকে জানায়, ম্যাডাম, এখন বাচ্চা নষ্ট করা সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। না, আমি তাও বাচ্চা নষ্ট করব। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখন যদি বাচ্চা নষ্ট করতে যান আপনি, তাহলে হয়তো বড় ধরনের কোনো বিপদ ঘটে যাবে আপনার সাথে। ডাক্তার, আমার যা হওয়ার হবে। অতি জোর আমি মরে যাব, কিন্তু তাও আমি বাচ্চা নষ্ট করব। আমার এই বাচ্চার দরকার নেই। এই বাচ্চা নষ্ট করতে আমি সমস্ত রিস্ক নেব। এমনিতেই তো মরে গেছি আমি, আর কি মরবো। তবে যদি সত্যি আমার মরণ হয় তাতেও আমি রাজি। প্লিজ বাচ্চাটা নষ্ট করার ব্যবস্থা করুন। ডক্টররা পরে অধরা থেকে বংশই নিয়ে তার বাচ্চাটাকে নষ্ট করে, কিন্তু অধরার কিছুই হয়নি। সে মোটামুটি ভালোই আছে। এদিকে আকাশ পুরোপুরিভাবে নিজেকে গুছিয়ে নেয়। সে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে মৌকে বিয়ে করবে। আকাশ, আমরা কি এখানে বিয়ে করব? হ্যাঁ, তো কোথায় করব? শহরে করব। না, ওই শহরের মুখ আমি আর দেখব না। প্লিজ আকাশ, এমনটা করে না। দেখো, শহরে আমাদের আত্মীয় স্বজনরা আছে, তিনাদেরও তো একটা হক আছে। প্লিজ, আমরা শহরে বিয়ে করব। আচ্ছা যাও, ঠিক আছে। তো আজকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব, কেমন? না, তুমি আজ বিকেলে চলে যাও। আমি আর মামা মামি 2-1 দিনের মধ্যে রওনা হব। আচ্ছা, ঠিক আছে। বিকেল বেলায় মৌকে গাড়িতে তুলে দিয়ে বাসায় চলে আসলাম। আমার কেমন যেন ভাবতেই অবাক লাগছে। যেই মেয়ে আমায় 5 বছর ধরে ভালোবেসে আসছে, তাকেই আমি বউ বানাতে চলেছি। মৌয়ের সাথে আমার বিয়ে হবে, এতে আমি খুশিও না, বেজারও না। কারণ মনের মধ্যেও কোনো রকমের ফিলিংসই কাজ করছে না। কারণ সব ফিলিংস অধরাকে বিয়ে করার সময় খাটিয়ে দিয়েছিলাম। তবে যাক, যাই হবে হোক, খোদার হুকুম যেমনটা আছে তেমনটাই মানতে হবে। খোদা হয়তো ভালো কিছু ভেবে রেখেছেন আমার জন্য। না হয়তো আজ 5 বছর ধরে যেই মেয়ে আমাকে ভালোবেসে আসছে, তাকে আমার জীবনের সাথে জুড়ে দিত না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মামা এসে ডাক দিল খাওয়ার জন্য। খেতে চলে গেলাম।